দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিজ খানের সাম্রাজ্য মঙ্গোলিয়া। যে চেঙ্গিজ খান একসময় গোটা পৃথিবীকে জয় করেছিলেন, তার সাম্রাজ্য আজ ফাঁকা পড়ে আছে। কিন্তু প্রশ্ন হলো কেন? নমস্কার, আমি সুব্রত। মনে করুন আপনি গাড়ি করে অনেকটা পথ এগিয়ে যাচ্ছেন। কোথাও কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না, কোথাও কোনো গ্রাম নেই, চারিদিকে শুধু খোলা আকাশ আর পাহাড়। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা হলো আসলে একটি শহর যার নাম হলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া এশিয়া মহাদেশের একটি স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এর চারিদিকে কোনো সমুদ্র সীমা নেই। এর উত্তরে রয়েছে রাশিয়া এবং পূর্ব পশ্চিমে রয়েছে চায়না। দেশটির আয়তন প্রায় 15.6 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু এত বড় ভূখণ্ড হওয়া সত্ত্বেও সেখানে জনসংখ্যা কিন্তু অত্যন্ত কম। দেশটির রাজধানী উলান বাটার, যা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনসংখ্যার প্রধান কেন্দ্র। মঙ্গোলিয়ার পশ্চিম দিকে রয়েছে আলতাই পর্বতমালা, মধ্যভাগে খাঙ্গাই পর্বতমালা, আর উত্তর পূর্ব দিকে রয়েছে খেনতেই পর্বতমালা। আজ থেকে প্রায় 800 বছর আগে মঙ্গোলিয়া আজকের মতো একটি স্বাধীন ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না। এই বিশাল তৃণভূমিতে বিভিন্ন যাযাবর গোষ্ঠী বাস করত এবং তাদের মধ্যে প্রায় সময় সংঘর্ষ এবং ক্ষমতার লড়াই চলত। এবং এই সময় জন্ম নেন তেমুজিন। কিন্তু তেমুজিন ধীরে ধীরে নিজের ক্ষমতা এবং রাজনৈতিক দক্ষতা নিয়ে বিভিন্ন গোষ্ঠীর সমর্থনে আসে। তিনি শুধু যুদ্ধ করে শত্রুদের পরাজিত করেননি, বরং বিভিন্ন গোষ্ঠীর নিজের অধীনে নিয়ে এসে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ তৈরি করে। অবশেষে 1206 সালে মঙ্গলের একটি বড় সভা তেমুজিনকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন এবং সেই সময় তিনি একটি উপাধি গ্রহণ করেন, যার নাম ছিলেন চেঙ্গিজ খান। এবং এখান থেকে শুরু হয় চেঙ্গিজ খানের সাম্রাজ্যের বিস্তার। চেঙ্গিজ খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী দ্রুত মধ্য এশিয়া এবং চীনের দিকে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেন। মঙ্গল যোদ্ধাদের প্রধান শক্তি ছিল তাদের দ্রুতগতি, দক্ষ ঘোড়সাওয়ারি এবং সংগঠিত সামরিক কৌশল, যার ফলে তারা বিশাল দূরত্ব খুব সহজে পার করতে পারত। চেঙ্গিজ খান মারা যাওয়ার পর তার উত্তরসূরিরা আরও সাম্রাজ্যকে বিস্তৃত করেন। চেঙ্গিজ খানের নাতি কুবলাই খান অবশেষে চীনের ইয়ং ডাইনেস্টিকে পরাজিত করেন এবং 1279 সালে পুরো চীনকে মঙ্গলের অধীনে নিয়ে আসে এবং সেখানে ইয়ং ডাইনেস্টি প্রতিষ্ঠা করেন। এখান থেকে বোঝা যায় যে চীন একসময় মঙ্গলকে শাসন করেনি, বরং মঙ্গল চীনের এক অংশকে শাসন করেছিল। এবার আসা যাক মঙ্গোলিয়ার সবচেয়ে বিখ্যাত এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যের মরুভূমি, যার নাম হলো গোবি মরুভূমি। মঙ্গোলিয়ার দক্ষিণে এবং চীনের উত্তরাংশে বিস্তৃত পৃথিবীর অন্যতম মরুভূমি এই গোবি মরুভূমি। তবে এই মরুভূমিকে শুধু বালিয়ারি মরুভূমি বললে ভুল হবে, কেননা এখানে অনেক অংশে রয়েছে পাথুরে সমভূমি, নুড়ি পাথর, শুষ্ক তৃণভূমি এবং পাহাড়। আর গোবি মরুভূমি আরেকটি কারণের জন্য বিখ্যাত, এখানে নাকি ডাইনোসরের ডিম এবং হাড়গোড় পাওয়া গিয়েছিল। তাই এই মরুভূমিকে ডাইনোসরের উৎপত্তি স্থল হিসেবেও ধরা হয়। এবং এই মরুভূমি শীতের সময় পুরো বরফে ঢেকে থাকে। তবু এই প্রতিকূল পরিস্থিতিতে কিছু বন্য প্রাণী সেখানে থাকে, যেমন বুনো ব্যাকটেরিয়ান উট, গেজেল, খুলাই বা মঙ্গোলিয়ান বন্য গাধা এবং অন্তত বিরল গোবি ভাল্লুক। মঙ্গোলিয়ার আবহাওয়া অত্যন্ত কঠিন। দেশটি সমুদ্র থেকে অনেকটা দূরে হওয়ায় এখানে মহাদেশীয় জলবায়ু দেখা যায়। গ্রীষ্মকালে কিছু অঞ্চলে প্রচুর তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু শীতকালে সম্পূর্ণ পরিবেশটি আরও পাল্টে যায়। তাপমাত্রা অনেক নিচে নেমে যায় এবং তুষারপাত হয়, এবং প্রচুর ঠান্ডার ফলে এখানে পশুপালকদের জীবন অনেক কঠিন হয়ে ওঠে। মঙ্গোলিয়ায় এমন একটি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যাকে বলা হয় যুদ্ধ। অতিরিক্ত ঠান্ডা, তুষারপাত এবং খাদ্যের সংকটের কারণে এই সময় প্রচুর গবাদি পশু মারা যায়। আর যেহেতু মঙ্গোলিয়ার একটি বড় অংশ ঐতিহ্যগতভাবে এই পশুপালন, তাই যুদ্ধ তাদের জীবনে প্রচুর কঠিন প্রভাব ফেলে। মঙ্গোলিয়ার এই ঐতিহ্যবাহী জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের পশুপালন। উট, গরু, ঘোড়া, ছাগল, ভেড়া এইসব প্রাণী মঙ্গোলিয়ার গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মঙ্গোলিয়ারা কিন্তু সবসময় এক জায়গায় টিকে থাকতে পারে না, তারা এইসব প্রাণীদের খাবার এবং জলের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। তাই এই জীবনযাত্রাকে বলা হয় নোম্যাডিক লাইফস্টাইল, অর্থাৎ যাযাবরের জীবনযাপন। তবে আধুনিক মঙ্গোলিয়ার অর্থনীতি শুধুমাত্র পশুপালনের উপর নির্ভর করে না। তাদের এই দেশের বড় অঞ্চল জুড়ে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, কয়লা, তামা, যা তুলে চীন এবং রাশিয়াকে এক্সপোর্ট করা হয়, যা মঙ্গোলিয়ার অর্থনীতিতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, 15.6 লক্ষ বর্গ কিলোমিটার দেশে মানুষের সংখ্যা শুধুমাত্র 30 থেকে 35 লক্ষ কেন? এর প্রধান কারণ হলো মঙ্গোলিয়ার ভূপ্রকৃতি এবং আবহাওয়া। দেশটির বিশাল অংশ শুষ্ক তৃণভূমি, মরুভূমি অথবা অত্যন্ত ঠান্ডা অঞ্চল। কৃষিকাজের জন্য অনেক জায়গা উপযুক্ত নয়, ফলে বিশাল ভূখণ্ড থাকা সত্ত্বেও জনবসতি এখানে খুব ঘন নয়। এবং এই দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ এই দেশের রাজধানী অর্থাৎ উলান বাটারে বসবাস করে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে মঙ্গোলিয়া চীনের অধীনে কিভাবে গেল। চেঙ্গিজ খান ও তার উত্তরসূরিদের সময় মঙ্গল সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু সময়ের সঙ্গে মঙ্গল সাম্রাজ্য ভেঙে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে চীনে কুইন বা মাঞ্চু ডাইনেস্টি ক্ষমতায় আসে। 1691 সালে আউটার মঙ্গলের খালকা মঙ্গল নেতারা কুইন সম্রাটের আনুগত্য স্বীকার করেন। এরপর মঙ্গোলিয়া দীর্ঘ সময় ধরে কুইন সাম্রাজ্যের অধীনে থাকে, কিন্তু এই পরিস্থিতি চিরস্থায়ী ছিল না।
1911 সালে চীনের কুইন ডাইনেস্টির পতনে শুরু হলে মঙ্গোলিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। তবে এখানে সবকিছু স্থায়ীভাবে সমাধান হয়নি। মঙ্গোলিয়া অনেক বছর ধরে রাশিয়া এবং চীনের রাজনৈতিক প্রভাবের অধীনে ছিল এবং 1919 সালে চীনা বাহিনী আবার আউটার মঙ্গোলিয়াতে প্রবেশ করে, কিন্তু খুব বেশি দিন তারা সেখানে থাকতে পারেনি। 1921 সালে মঙ্গোলিয়ার বিপ্লবী বাহিনী রাশিয়ার সাহায্য নিয়ে চীনা বাহিনীকে তারা সেখান থেকে সরিয়ে দেয় এবং মঙ্গোলিয়াকে স্বাধীনতায় পূর্ণ প্রতিষ্ঠিত করে। এরপর 1924 সালে মঙ্গোলিয়ান পিপল রিপাবলিক ডে হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর 1990 সালে মঙ্গোলিয়ার গণতান্ত্রিক দিক থেকে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। এইভাবে দীর্ঘ রাজনৈতিক পরিবর্তন, সংঘাত, স্বাধীনতা সংগ্রাম পেরিয়ে মঙ্গোলিয়া আজ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। একসময় যে ভূখণ্ড চেঙ্গিস খানের নেতৃত্বে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেই ভূখণ্ড আজ চীন এবং রাশিয়ার মাঝখানে নিজের পরিচয় ধরে রেখেছে। এক বিশাল তৃণভূমি, গভীর মরুভূমি, যাযাবর সংস্কৃতি আর চেঙ্গিস খানের ইতিহাস সব মিলিয়ে মঙ্গোলিয়া আজ পৃথিবীর ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যময় এক দেশ। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।